আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ব্যাংকক থেকে ক্রাবি বাই রোড বাসে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি মৌচিট টু বাস স্ট্যান্ড অথবা চাতুচক বাস স্ট্যান্ড অথবা সেন্ট্রাল বাস স্ট্যান্ডও বলে থাকে, সেখানে চলে আসছি। এখানে এসে আমি প্রথমত বাসের টিকিট করে নিলাম। টিকিট করার পরে জিজ্ঞেস করলাম কত নম্বর প্ল্যাটফর্মে বাস দাঁড়িয়ে আছে। তখন তারাই বলে দিল এত নম্বর প্ল্যাটফর্মে। অনেক গোছানো এবং অনেক সুন্দরভাবে তৈরি করা এই বাস স্ট্যান্ড। সাধারণত আমাদের দেশে এরকম বাস স্ট্যান্ড দেখা যায় না। যেমন দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই হচ্ছে ডাবল ডেকার বাস। তো আমিও যাচ্ছি আজকে এই ডাবল ডেকার বাসেই, যেটা ব্লু কালার এবং হোয়াইট শেডের মধ্যে দেখতে পাচ্ছেন। তো অলরেডি বাসে ওঠা পরে বাস চালু হয়ে গেছে, বাস রওনা দিয়ে দিয়েছে। বাস রওনা দিয়ে বের হচ্ছে ক্রাবির উদ্দেশ্যে। প্রায় 9 ঘন্টার জার্নি। তো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বাস টিকিট করলাম। কিছু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত হচ্ছে আপনি ব্যাংককের যেখানেই থাকেন না কেন আপনাকে আসতে হবে মৌচিট টু বাস স্ট্যান্ডে। ওইখান থেকে আপনি বাস পেয়ে যাবেন। তবে সর্বশেষ বাস যেটা সেটা হচ্ছে 5টায়। আপনাকে ওটা মনে রাখতে হবে, এরপরে আসলে আপনি বাস পাবেন না। আপনি যদি অনলাইন টিকিট করতে চান, টিকিট করতে পারেন। অনলাইন টিকিট করার লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। তো আমি অনলাইন টিকিট করিনি, আমি সরাসরি বাস স্ট্যান্ডে এসেই টিকিট করেছিলাম। আবার অনলাইন টিকিট করলেও আপনাকে বাস স্ট্যান্ডে এসে সে অনলাইন টিকিটটা দেখিয়ে আপনাকে টিকিটটা প্রিন্ট করে নিতে হবে। টিকিট প্রাইস কত সেটা হচ্ছে একটা বিষয়। টিকিট প্রাইস হচ্ছে আপনার 675 বাত। প্রায় 800 কিলোমিটার রাস্তার জন্য 675 বাত বেশি মনে হয়নি। প্রায় 9 ঘন্টার উপরে জার্নি। তো আমার লাক ভালো ছিল, আমি ডাবল ডেকার বাসের আপার ডেকের একবারে ফ্রন্ট সিটটা পেয়েছিলাম। আমার যেহেতু ভিডিও করার উদ্দেশ্য ছিল, তার জন্য আমি টিকিট কাটার সময় বলেই নিয়েছি যে সিটটা খালি থাকে তাহলে প্লিজ আমাকে এই সিটটা দিন। তো আপনারাও রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করার পরে যদি খালি থাকে অবশ্যই তারা দিয়ে দিবে। তো এই সিটে কিছু সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সুবিধাটা হচ্ছে আপনি এখানে বসে ভিডিও বা ব্লগ যেটাই তৈরি করতে চান করতে পারছেন নির্বিঘ্নে। তবে আপনার লেগ স্পেস অন্য সিটের তুলনায় কম এবং লেগ রেস্টটাও বেশি সুবিধাজনক হয় না। তার জন্য এটা একটা অসুবিধা। আমি ভিডিও করেছি কিন্তু লেগ স্পেস কম হওয়ার কারণে আমার বসতে মোটামুটি কষ্টই হয়েছিল। যার জন্য ফ্রন্ট সিটে সুবিধা অসুবিধা দুইটাই আছে। এটা হচ্ছে একটা বিষয়। এরপরে হচ্ছে আপনাদের এটা যদিও বলবো বাস লেখা থাকে কিন্তু পিছনে আবার লেখা আছে মার্সিডিস। এখন এটা বলবো না মার্সিডিস আসলে সেটা বোঝার কোনো স্কোপ ছিল না। তারপর হচ্ছে আপনার ওঠার সাথে সাথে তারা আপনাকে স্ন্যাক দিবে। কিছু দূর যাওয়ার পরে একেবারে নিউ একটা ব্ল্যাঙ্কেট তারা প্রোভাইড করবে। এবং মৌচিট টু বাস স্ট্যান্ড থেকে গাড়িটা ছাড়ার পরে আরেকটা স্টেশন আছে তাদের, কিছু দূর গিয়ে ওই স্টেশন থেকে তারা আবার যাত্রী উঠাবে। এরপর আর কোনো স্টেশন তাদের নেই। ক্লাবের আগ পর্যন্ত কোনো স্টেশন নেই। মাঝখানে দু একজন যাত্রী নামায় তাদের গন্তব্য অনুযায়ী, কিন্তু কোনো যাত্রী আর তারা মাঝ রাস্তা থেকে নেবে না একেবারে ক্রাবি পর্যন্ত।
কিছুক্ষণ পরে অবশ্য যখন স্টেশন যেটা আসছিল, দ্বিতীয় স্টেশন যেটা ছিল, দ্বিতীয় স্টেশন আসার আগ পর্যন্ত আমার ফ্রন্ট সিটটা খালি ছিল, আমার পাশের সিটটা। তো দ্বিতীয় স্টেশন থেকে পাশের সিটে এক পাকিস্তানি ভদ্রলোক টুরিস্ট, উনি উঠলো। ওনার সাথে কথা বলতে বলতে মোটামুটি ভালোই টাইম পাস হলো। আরেকটা মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে, আমরা যখন রাস্তাঘাটে চলি তখন আমাদের ওয়াশরুমের প্রয়োজনীয়তা দেখা দিলে আমরা কি করি, বা এই 9 ঘন্টা জার্নিতে আপনার ওয়াশরুমের প্রয়োজনীয়তা দেখা দিলে আপনি কি করবেন। এই ডাবল ডেকার বাসের ভিতরেই আপনার ওয়াশরুম আছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে, আপনারা যখনই যাবেন তো মানে ওয়াশরুম নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাসের ভিতরেই মোটামুটি বেশি ভালো না, তবে ওয়াশরুম কাজ ছাড়তে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের চলে আসছে হচ্ছে হোটেল বিরতির টাইম। তো এত সুন্দর হোটেল আসলে আমি কখনো দেখিনি, মানে এত সুন্দর হোটেল বলতে দেখিনি বললে ভুল হবে। মানে আমাদের দেশে তো বড় বড় বাসগুলি ঢাকা চিটাং হাইওয়েতে ঢাকা চিটাং হাইওয়েতে যাত্রা বিরতি দেয়, এবং অনেক ভালো ভালো হোটেলও আছে, অনেক বড় বড় হোটেলও আছে। যেমন যমুনার পরে সিরাজগঞ্জের ওদিকেও একটা বড় হোটেল আছে, যারা ওই রোডের যাত্রী তাদের জন্য ওই হোটেলটাই বেশিরভাগ বাস দাঁড়ায়, এবং ওইখানে প্রচুর বাস দাঁড়ায়। তবে এখানের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে হোটেলের সামনে তারা যাত্রা বিরতি করছে, মানে হোটেলটা দেখতে মনে হচ্ছে একটা 5 স্টার হোটেল, মানে এর থেকে আর বেশি কিছু বলার নেই, এতটাই সুন্দর ছিল হোটেলটা। এবং ওই হোটেলের যে রাতের ডিনার, সেটাও ছিল আপনার টিকিটেরই অন্তর্ভুক্ত, মানে 675 বাথেরই অন্তর্ভুক্ত। হোটেলের নামটা ঠিকমতো পড়া যায়নি, না, হোটেলের নামটা হচ্ছে টন রেস্টুরেন্ট। তো আপনারা হয়তো এখানে বয়সে শুনতে পেয়েছেন যে 13 মিনিট ধরনের যাত্রা বিরতি হোটেলগুলোতে একটা কর্নার থাকে হালাল খাবারের কর্নার, অবশ্যই সেটা খুঁজে আপনারা সেই খাবারটা খাওয়ার চেষ্টা করবেন, হালাল খাবারটা। তো প্রথমত ঢুকে হালাল খাবারের এখানে দাঁড়ালাম। তো যদিও বা বলা আছে বুফে, কিন্তু আপনি অনলি 2টা আইটেম নিতে পারবেন। 2টা আইটেম খাওয়ার পরে এরপরে দেখলাম যে আপনার জন্য আবার চা কফির ব্যবস্থাও আছে, অথবা আপনার ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে। সফট ড্রিঙ্কসও ওনারা প্রোভাইড করবে, এবং বিশেষ করে থাইল্যান্ডের একটা অন্যতম বিষয় হচ্ছে সফট ড্রিঙ্ক যেটা প্রোভাইড করে, ওইখানের মধ্যে যে বরফটা দেয়, মানে যে আইসটা দেয়, এত কুল, মানে এত ঠান্ডা, ওই আইসটা এত ঠান্ডা সেটা বলার মতো। ডিনার করতে পারছেন, টিকিটের মধ্যেই আপনি ডিনার করতে পারছেন। ডিনার করার পরে সেখানে আবার একটা সফট ড্রিঙ্কসও ফ্রি। এরপরে হচ্ছে আপনার বাইরে আসার পরে কফি তারা আপনাকে প্রোভাইড করবে। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে সময়ে যে বিষয়টা বললাম যাত্রা বিরতি 13 মিনিটস আর 30 মিনিটস। এখন বুঝতে পারলাম না তারা কি 13 মিনিটের যাত্রা বিরতি দিল না 30 মিনিটের যাত্রা বিরতি দিল। যাই হোক, আমরা তো থাইল্যান্ডি ভাষায়, তারা আমাদের দুজনকে অনেকক্ষণ ডাকছে, আর আমরা তো থাইল্যান্ডি ভাষা বুঝতেছি না, যার কারণে আমরা মোটামুটি রিল্যাক্সে কফি টফি খেয়ে করতেছি যে আমরা গাড়িতে উঠবো, সময় তো আছে। পরে বাসের সুপারভাইজার বা গাইড যিনি ছিলেন, লেডি গাইড ছিলেন, উনি মোটামুটি আমার দিকে খুঁজে বের করে যে আপনাদের জন্য বাস দাঁড়ায় আছে, তাড়াতাড়ি আসেন। মানে মোটামুটি 30 মিনিটসের প্রবলেমের কারণেই আমাদের জন্য বাস মোটামুটি 5 থেকে 10 মিনিট দাঁড়ানো লাগছে। তারপর আমরা বাসে উঠলাম, উঠে দিলাম একটা ঘুম। তো এবার ঘুম থেকে উঠে দেখি সকাল,
এবং রাতের বেলা রাস্তার ভিউ এত সুন্দর দেখা যায়নি। সকালবেলা দেখলাম যে দোনো পাশে তাদের পাইন গাছ লাগানো, রাস্তার দুই পাশেই। দেখতে ভালোই লাগছিল। একটা সমস্যা ছিল, পুরো রাস্তায় বৃষ্টি ছিল। পুরো রাস্তায় বৃষ্টি থাকার কারণে ভিডিওটা ভালো মতো করা যায়নি এবং গাড়ির স্পিডও অ্যাভারেজ 70 থেকে 80-র উপরে ওঠে নেই। এরপর হচ্ছে এই 900 কিলোমিটার রাস্তায় আপনার একটা হরন, সর্বোচ্চ মানে 3টা হরন দিস বাসের। তো মানে চিন্তা করতে পারি এটা আমাদের দেশে, আমরা এটা চিন্তাই করতে পারি না। মানে এদের সিস্টেমটা এত সুন্দর, এইভাবেই করেই খুব ভালোই ছিল জার্নিটা। অযথা হর্ন নেই বা কোনো বাস ওভারটেকিং করলেও কোনো হর্ন নেই এবং বিভিন্ন জায়গায় জায়গায় তাদের নিজস্ব চেকিং ব্যবস্থা আছে। কিছু দূর গিয়ে প্রায় রাস্তার মাঝে প্রায় 2টা চেকিং ছিল তাদের, 2টা কি 3টা চেকিং ছিল নিজস্ব, যেটা আমাদের এখানেও হয়, তবে ওইখানেরগুলো আর একটু সম্পূর্ণ আলাদা। চেকিং করার জন্য তাদেরকে গাড়ি সম্পূর্ণ আলাদা স্পেসে নিয়ে যেতে হয়, রাস্তার মাঝখানেই চেকিং হয় না, আলাদা একটা লেনে গিয়ে ওইখান থেকে চেক করে তারপর আবার তারা মেইন রোডে ওঠে। তো সকাল হতে হতে দেখতে দেখতে আমরা চলে আসলাম ক্রাবি। তো ক্রাবি নামার পরে ক্রাবি থেকে আমরা যাব হচ্ছে ফিফি। আমরা বলতেছি এই জন্য যে আমার সাথে এখন আরেকজন ট্যুরিস্ট বড় ভাই অ্যাড হয়েছে, তো আমরা দুজনে একসাথে ফিফি যাব। আগামী ভিডিওতে দেখাবো ফিফির জন্য কোথা থেকে টিকিট করলাম এবং ফিফি আইল্যান্ড যাওয়ার যে আন্দামান সি, সে আন্দামান সিও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।